হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস এর যে সিরিজ চলছিল সেই সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এইচটিটিপি মডিউল একদম হাতে কলমে কোডিং এর মাধ্যমে দেখব। গত দুটো ভিডিওতে আমরা এর কনসেপ্টটা বুঝে গেছিলাম। আজকে আমরা এটার প্র্যাকটিক্যাল কিছু কোডিং দেখব। তো চলুন স্টার্ট করি। তো এইচটিটিপি মডিউল যেহেতু আমরা শিখতে চলেছি, তো এইচটিটিপি মডিউলকে আমাদের কিন্তু প্রথমে আমাদের প্রজেক্টে রিকোয়ার করে নিতে হবে। তো আমি এখানে এসে রিকোয়ার করে নিচ্ছি এইচটিটিপি মডিউলকে। তো আমরা এইভাবে শুধুমাত্র এইচটিটিপি লিখেও আমাদের কিন্তু এই মডিউলটাকে রিকোয়ার করতে পারি, অথবা মডার্ন ওয়ে যেটা আছে সেটা এইভাবে নোট তারপরে একটা কোলন সিম্বল দিয়ে আমরা এটাকে এইভাবে আমরা কিন্তু রিকোয়ার করতে পারি। তো এর মাঝখানে কিন্তু কোনো প্রকারের কোনো স্পেস হবে না। ওকে, এবার আমাদের এই এইচটিটিপি মডিউল নিয়ে কাজ করতে হলে আমাদের কিন্তু একটা হোস্ট দরকার হবে আর একটা পোর্ট দরকার হবে। তো এক্ষেত্রে হোস্ট হিসেবে আমরা যে লোকাল হোস্ট সেটাকে আমরা ইউজ করছি। তো আমি হোস্ট নেম লিখছি। আমরা যেহেতু আমাদের লোকাল সিস্টেমে রয়েছি, তো সেই জন্য আমাদের হোস্ট নেম যেটা হবে সেটা কিন্তু 127.0.0.1। এটা এটা হলো আমাদের লোকাল। ঠিক আছে, আমাদের লোকাল সিস্টেমে আমরা রয়েছি এটা। আর আমাদের যে পোর্ট হবে যেটা, সেই পোর্টটা কি হবে, এক্ষেত্রে আমাদের পোর্ট হবে, আমি জেনারেলি 3000 ইউজ করে থাকি। এবার এইটুখানি জিনিস দেখার পরে একটা কোশ্চেন অ্যারাইজ হয় প্রত্যেকের মনে, যে এই হোস্ট ব্যাপারটা কি, হোস্ট নেম ব্যাপারটা কি, আর পোর্ট ব্যাপারটা কি। যেহেতু আমরা পিএইচপি জানি না, তো সেজন্য আমাদের এই কোশ্চেনটা মনে আছে। তো আর মনে আসাটা স্বাভাবিক। আর যদি আমরা পিএইচপি জেনে থাকতাম তাহলে আমাদের মনে এই প্রশ্নটা আসতো না। এই জিনিসটা আমি তাদেরকেই এক্সপ্লেন করছি যারা এই পিএইচপি ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তো তাদের কাছে এই বিষয়টা একটু নতুন। আচ্ছা, তো এখন এই যে পোর্ট যে বিষয়টা আছে সেটা এক্সপ্লেন করতে গেলে আমার সেপারেট একটা ভিডিওর প্রয়োজন হবে। যেহেতু এটা এইচটিটিপি মডিউল আমরা শিখছি, পোর্ট রিলেটেড আলোচনা করব না, সেই জন্য আমি বেশি এখানে এক্সপ্লেনেশনটা দিতে পারবো না। তো সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এটার মাধ্যমে হয়তো আপনার কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হবে। তো দেখুন, এখানে যে হোস্ট নেম যেটা রয়েছে না, তো সেই হোস্ট নেম ইকুয়ালস টু আমি সামথিং কিছু একটা লিখেছি এখানে। এটা হলো একটা আইপি অ্যাড্রেস। এটার নাম কি, এটা হলো কিন্তু একটা লুপ ব্যাক আইপি। ওকে, এটা আমরা যেহেতু লোকাল সিস্টেমে রয়েছি, প্রত্যেকের সিস্টেমে কিন্তু এই আইপিটা দেওয়া আছে। এই আইপিতে আমরা লোকাল হোস্ট আমরা এখানে রান করাবো। এখন এই লোকাল হোস্ট যেটা আমরা বলছি, বা এখানে হোস্ট নেম হিসাবে আমি যেটা লিখেছি, এটাকে জাস্ট সিম্পল মনে করুন আপনার প্রিয় রেডিও চ্যানেল। যেমন আমার প্রিয় রেডিও চ্যানেল হলো রেডিও মির্চি। ওকে, তো এই জিনিসটাকে মনে করুন সেইটা হলো সেই রেডিও মির্চি, মানে চ্যানেলের নাম। ওকে, আর আমি রেডিও চ্যানেলটা যেখানে আমি টিউনিং করতে চাইছি, তো একটা ফ্রিকোয়েন্সি, লম্বা একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে ফ্রিকোয়েন্সির মাঝে মাঝে কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিতে পার্টিকুলার একটা চ্যানেল কিন্তু আমরা সেখানে শুনতে পাই, সেখান থেকে সিগন্যাল পাই, সেখান থেকে আমরা কিন্তু গান শুনতে পাই। আর তো সেই যে স্পেসিফিক যে নাম্বারটা, যেমন হলো 93 সামথিং রেডিও মির্চি, 98.3 রেডিও মির্চি যেটা বলে থাকে। তো ওই যে স্পেসিফিক যে নাম্বারটা, সেই নাম্বারে আমি যতক্ষণ না টিউনিং করছি, তো ততক্ষণ কিন্তু আমার সেই সিগন্যালটা সেখান থেকে আসবে না, সেই চ্যানেলটা কিন্তু আমরা ক্যাচ করতে পারবো না। তো এক্ষেত্রে সেটাই মনে করুন, এটা হলো সেই স্পেসিফিক নাম্বার, যে স্পেসিফিক নাম্বারে আমাদের যে সার্ভারটা আমরা এখানে চালাবো, সেই পোর্ট যেটা আছে, মানে সেই ফ্রিকোয়েন্সিতে আমরা এই চ্যানেলটাকে টিউনিং করব। এখন এইটা করার জন্য আমাদের একটা হোস্ট নেম দরকার, তো আমরা হোস্ট নেম লিখেছি। আর আমাদের একটা পোর্ট দরকার ছিল, মানে সেই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা দরকার ছিল, সেটা আমরা এখানে লিখেছি। ওকে, এবার আমাদের কিন্তু একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার ক্রিয়েট করার জন্য আমার যে এইচটিটিপি যে মডিউলটা আমরা এখানে রিকোয়ার করে নিচ্ছি, সেটার মাধ্যমে আমরা http.create সার্ভার, ওকে, এই যে মেথডটা আছে, এটার মাধ্যমে আমরা কিন্তু একটা সার্ভার ক্রিয়েট করে ফেললাম। ব্যাস এতটুকুই আমাদের ছিল, কিন্তু আমরা এতটুকু লিখলে একটা সার্ভার ক্রিয়েট করতে পারবো। ওকে, এবার এর পরবর্তী যে অংশটা সেটা হলো এই যে ক্রিয়েট সার্ভার যেটা আছে, এই ক্রিয়েট সার্ভার কি করে, ক্রিয়েট সার্ভার বলে আমাকে একটা কলব্যাক ফাংশন এখানে পাস করো। ওকে, আমাকে একটা কলব্যাক ফাংশন পাস করো। তো আমরা এইভাবে কিন্তু নর্মাল জেনারেলি যে ফাংশনগুলো হয়, সেই ফাংশন ডেফিনিশন আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু জেনারেলি আপনি এরকম দেখতে পাবেন না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু অ্যারো ফাংশন এইভাবে দেখবেন সবার ক্ষেত্রে। তো অ্যারো ফাংশন যদি না জানা থাকে, তাহলে অ্যারো ফাংশন জেনে এসে তারপর আপনার নোট.জেএস এসে কাজ করা উচিত। ওকে,
তো এই যে অ্যারো ফাংশন যেটা আছে, সেই অ্যারো ফাংশন পর্যন্ত আমি যদি এখন এই মুহূর্তে এইভাবে লিখে রাখি, তাহলেই আমার কাজ চলছে। এর ভিতরে আমি আর কিছু লিখছি না। আর এই জিনিসটাকে, পুরো কনসেপ্টটাকে আমি সার্ভার নামে একটা কনস্ট্যান্ট হিসাবে বানিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম। ব্যাস এতটুকু আমার মোটামুটি সার্ভার তৈরি করার জন্য যথেষ্ট। তো এবার জাস্ট এইভাবে ভাবুন যে আপনার একটা চ্যানেলের নাম আছে, সেই চ্যানেলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যে এখানে চ্যানেলটা টিউনিং করলে শোনা যাবে। কিন্তু এখন বেসিক্যালি আমার যে সার্ভারটা, সেটাকে কিন্তু আমাকে লিসেন করতে হবে, ঠিক আছে? সার্ভারটাকে রেডি করতে হবে যাতে সার্ভারটা কি করে, প্রত্যেকটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করতে পারে এবং সেই রিকোয়েস্টের রেসপেক্টে রেসপন্স দিতে পারে। তার মানে লিসেন করতে হবে আমাকে। তো ওকে, তো আমাকে কি করতে হবে, এখানে যে সার্ভার যেটা আমি এখানে লিখেছি, সেই সার্ভারের সঙ্গে আমাকে লিসেন যে মেথডটা আছে, সেই মেথডটাকে কিন্তু এখানে লিখতে হবে। তো আমরা এখন লিসেন করবো সার্ভারটা। তো এখন এই সার্ভার কি করবে, রিকোয়েস্টগুলোকে লিসেন করবে, শুনবে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করে, এবং সেটার রেসপেক্টে কিন্তু আনসারও দিতে পারবে। তো এখন এর মধ্যে প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো পোর্ট। তো আমাকে এখানে একটা পোর্ট পাস করতে হবে। তো এই পোর্ট কোনটা, এই পোর্টটা কিন্তু 3000। এরকম প্রচুর পোর্ট আছে। তো আমি জেনারেলি 3000 ইউজ করে থাকি, বা অন্যদেরকেও দেখবি যে 3000 ইউজ করছে, বা কেউ হলো 4000 ইউজ করছে, বা কেউ হয়তো 80 এরকম বিভিন্ন টাইপের পোর্ট ইউজ করছে। তো এই মুহূর্তে পোর্টের ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আপনি জাস্ট সিম্পল 3000 এখানে লিখুন। আস্তে 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 আমরা যখন পোর্ট রিলেটেড জিনিস নিয়ে আলোচনা করবো, তখন এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের পোর্ট নিয়ে অতটা ফোকাস করার প্রয়োজন নেই। তো এখন আমাদের যে হোস্ট নেম আছে, সেই হোস্ট নেমটা এখানে প্লেস করতে হবে। ওকে, তো আমাদের দুটো প্যারামিটার এইভাবে প্লেস হয়ে গেল। এবার আমরা এখানে কি করবো, একটা কলব্যাক ফাংশন ইউজ করবো। এই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা কি লিখবো, কনসোল লিখবো। কনসোল লগ লিখে আমি এখানে ব্যাকটিক ইউজ করবো। ব্যাকটিক ইউজ করে লিখছি যে সার্ভার ইজ রানিং অন। এবার আমি এখানে লিখছি এইচটিটিপি // আর ব্যাকটিক দেওয়ার কারণ আমি এর মধ্যে এখন ভ্যারিয়েবল লিখছি, সেই জন্য। তো আমি এখানে লিখলাম হোস্ট নেম, এখানে একটা কোলন সিম্বল দিলাম, তারপরে আবার এখানে এসে আমি একটা ভ্যারিয়েবল লিখছি, সেটা কি পোর্ট। ওকে, তো এখন আমি যদি এই জিনিসটাকে, ওভারঅল জিনিসটাকে রান করি, তাহলে আমি কি দেখতে পাবো সেটা একবার চেক করে নিই। তো আমি নোড ইন্ডেক্স লিখে আমি এইভাবে ক্লিক করলাম। আচ্ছা, এন্টার দিলাম। তারপরে আমি কি দেখতে পাচ্ছি যে সার্ভার ইজ রানিং অন এটা এটা একটা লিঙ্ক এসছে। তো এই লিঙ্কটা দেখে হয়তো অনেকের কাছে বিষয়টা একটু পরিচিত লাগছে, যে এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো একটা আইপি অ্যাড্রেস এখানে একটা দেওয়া রয়েছে, তারপরে একটা পোর্ট এখানে প্লেস করা রয়েছে। তো অনেকটা এইভাবে আপনি ইমাজিন করুন যে এখানে সেই আপনার google.com, তারপরে একটা পোর্ট 80 এরকম কিছু লেখা রয়েছে। তো এখানে একটা টোটাল অ্যাড্রেস রয়েছে। তো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা যদি আমরা, ওকে, এই লিঙ্কটাকে বা অ্যাড্রেসটাকে আমরা যদি এখন ব্রাউজারে ওপেন করি, ঠিক আছে, কপি করার পরে ওপেন করলে আমরা কি দেখতে পাবো সেই বিষয়টা একবার দেখে নিই। তারপর আমি আবার ব্যাক টু এখানে এসে বিশেষ কয়েকটা জিনিস আলোচনা করতে হবে। তো আমি ব্রাউজার ওপেন করলাম, তারপরে এখানে এসে আমি এখানে এন্টার প্রেস করলাম। তো এটাই হলো একটা রিকোয়েস্ট। আমি এখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারকে। তো আমার সার্ভার কোনটা, আমার সার্ভার কিন্তু এই সিস্টেমে, আমার এই যে লোকাল সিস্টেমে, সেই সিস্টেমে কিন্তু চলছে। এই যে দেখুন, এখানে কিন্তু আমি একটা সার্ভার ক্রিয়েট করেছি। তো এই সার্ভারটা এখন রেডি আছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রেসপন্স পাঠানোর জন্য। ওকে, কিন্তু এখানে কোনো প্রকারের কোনো আমি রেসপন্স দেখতে পাচ্ছি না। এখানে সার্ভারটা কন্টিনিউয়াসলি এখানে এরকম মুভ করতে থাকছে। কারণ কি, সার্ভার ব্রাউজার এখানে রিকোয়েস্ট তো পাঠাচ্ছে সার্ভারের কাছে, কিন্তু সার্ভারের থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমি এখানে কোনো প্রকারের কোনো রেসপন্স এখান থেকে জেনারেট করিনি, সেই জন্য। এবার এখানে এসে আমাদের একটু পজ দিতে হবে। তো পজটা কী কারণে, এখানে এসে একটা কনফিউশন তৈরি হয় সবার মনে। তো বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি আমরা করছিটা কি, মানে কী করতে চাইছি অ্যাকচুয়ালি। তো বিষয়টা হলো, আমরা এতদিন যখন ফ্রন্ট এন্ডে ছিলাম, তো আমরা একটা HTML এর ফাইল ক্রিয়েট করতাম, তারপরে সেটাকে ব্রাউজারে ওপেন করতাম। আর পাশাপাশি কী করতাম, যে ফাইলটা যখন আমরা এডিটিং করতাম, করার পরে ব্রাউজারে এসে আমরা সেটাকে চেক করে আমার যে এডিটিংটা সেটা ফাইনাল করে দেখে নিতাম। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা সার্ভারে রয়েছি, তো সার্ভারে কোডটা লিখছি, এবং সেই সার্ভারের মধ্যে আমরা চাইছি যে এখানে বেসিক্যালি আমাদের এই যে লেফট সাইডে দেখবেন, এখানে লেফট সাইডে কিছুদিন পর থেকে দেখবেন প্রচুর এখানে ফাইলপত্র থাকবে। তো এখানেই আমাদের কিন্তু সেই index.html, about.html, contact.html এরকম প্রত্যেকটা ফাইল থাকবে। স্টাইল শিট থাকবে, আমাদের জাভা স্ক্রিপ্টের বেসিক যে কোড সেগুলো থাকবে। তো সেগুলো স্ট্যাটিক ফাইল হিসাবে থাকবে বা ডাইনামিক ফাইল হিসাবে থাকবে।
তো সেই ফাইলগুলোকে যখন কোনো ইউজার এসে চাইবে যে আমাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা দিন, বা রিকোয়েস্ট করবে, বা অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইল চাওয়ার জন্য লিঙ্কে ক্লিক করবে, তো আমাদের কিন্তু এখান থেকে সেগুলোকে জেনারেট করে দিতে হবে। ওকে, তো এখন এই যে কোন ফাইলে কখন মানে কোন ইউআরএলে কখন ইউজার এসে হিট করছে সেগুলোকে আমাদেরকে ডিটেক্ট করতে হয়। ঠিক আছে, যে কখন অ্যাবাউটে ক্লিক করলো, কখনো কন্ট্যাক্ট একটা লিঙ্কে ক্লিক করলো, তো সেই যে রিকোয়েস্টটা সেই রিকোয়েস্টটাকে আমাদের কিন্তু এখানে এসে প্রথমে ক্যাচ করতে হয় এবং সেইটার রেসপেক্টে আমাদের কিন্তু রেসপন্স দিতে হয়। ওকে, তো কনসেপ্টটা একটু বেশি কনফিউজিং লাগছে এখনো। তো আমি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যে সিম্পল এই জিনিসটা মনে রাখুন। এক্ষেত্রে আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছেন বা একটা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট করছেন নোড.js এর মাধ্যমে, তখন আপনাকে একটু ইমাজিন করতে হবে এইভাবে, আপনি নিজেই সার্ভার, আপনি নিজেই ক্লায়েন্ট। ওকে, মানে আপনি যখন কোড এডিটারে রয়েছেন, মানে এই যে ভিএস কোডে রয়েছেন, এখানে ফাইলপত্র অ্যাক্সেস করছেন, তখন আপনি সার্ভারে রয়েছেন। ওকে, আর এই সার্ভারে যখন রয়েছেন, আপনি নিজেকে কল্পনা করুন আপনি ইউএস এর কোনো একটা সার্ভারে আপনি বসে কাজ করছেন, সেখানে কোড করছেন, সেখানে সমস্ত ফাইলপত্র ম্যানেজ করছেন। ওকে, আর যখন আপনি ব্রাউজার ওপেন করছেন, মানে আপনার কম্পিউটারে আপনি যখন ব্রাউজার ওপেন করছেন, আপনি জাস্ট ইমাজিন করে নেবেন আপনি কি করছেন, সেই সার্ভার থেকে মানে সোজা ইউএস থেকে এসে আপনি আপনার যে নিজস্ব দেশ আছে সেই দেশে আপনার কম্পিউটারে বসে আপনি ব্রাউজার ওপেন করে সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাইছেন। এক্ষেত্রে কি হলো, আপনি নিজেই সার্ভারে বসে কাজ করছেন, আবার নিজেই সেই যে সার্ভারে যে ফাইলপত্র বানিয়েছেন সেই ফাইলপত্রগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করছেন। ওকে, তো এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে ব্রাউজার, ব্রাউজার মানে হলো আপনি তখন ক্লায়েন্ট হিসাবে ব্যবহার করছেন, ক্লায়েন্ট হিসাবে নিজেকে ভাববেন। আর যখন আপনি কোড এডিটরে এসে কোড লিখছেন, তখন নিজেকে আপনি মনে করবেন আমি একজন মানে আমি একজন ডেভেলপার, আমি এখন সার্ভারে বসে কাজ করছি। ওকে, তো এখন বিষয়টা হলো আমাদের এই দুটো কাজ একসঙ্গে কেন করতে হবে, কারণ আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করছি সেই অ্যাপ্লিকেশনটা আমরা যদি কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টই করতে থাকি শুধুমাত্র, তার যদি আউটকাম না দেখতে পাই, আমরা যদি ডেভেলপমেন্ট করার পরে যদি আমরা রেজাল্টটা যদি চেক না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কমপ্লিট হবে না। কারণ আমার যদি এখানে কোনো বাগ থেকে থাকে বা আমার অ্যাপ্লিকেশনটা আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা তো চেক করার প্রয়োজন আছে না। তো চেক করার প্রয়োজনে আমাদের কিন্তু এই ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ওকে, কিন্তু আমি যখন এই সিরিজটা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের তো ব্রাউজারের প্রয়োজন নেই। এখন আমি আবার ব্রাউজার ওপেন করে কাজ করছি। এখন মনে হতে পারে যে তাহলে তো কনফিউজিং হয়ে গেল জিনিসটা, দুই রকম কথা হয়ে গেল। আমি বললাম যে নোড.js এ যখন কাজ করবো আমাদের ব্রাউজারের প্রয়োজন হবে না, আমাদের একটা টার্মিনাল হলেই হবে আর কোড এডিটর হলে হবে। তাহলে এখন ব্রাউজার কোথা থেকে ইন্ট্রোডিউস হয়ে গেল, বা ব্রাউজার কেন ইউজ করছি? দেখুন, আমাদের যে রিকোয়েস্টগুলো সেন্ড করতে হবে সেই রিকোয়েস্টগুলো সেন্ড করার জন্য আমার ব্রাউজারের যে এই যে ইউআরএল যে পোর্শনটা, সেই ইউআরএল পার্টটা প্রয়োজন হবে। কখন আমাকে একটা ফর্ম তৈরি করতে হতে পারে। তো এই জন্য আমি ব্রাউজারটা এখানে ওপেন করেছি, কিন্তু জেনারেলি আমাদের ব্রাউজার না হলেও চলবে। তো আমাদের একটা রিকোয়েস্ট যদি সেন্ড করতে হয়, তো তার জন্য আমার কাছে কিন্তু বিভিন্ন টাইপের সফটওয়্যার রয়েছে, যেমন পোস্টম্যান আছে, ইনসমনিয়া আছে। ওকে, তারপরে এখানে একটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লায়েন্ট বলে একটা ইনবিল্ড, মানে আমার মানে ইনবিল্ড বলতে এখানে আমার ব্রাউজারের সরি ভিএস কোডের ভিতরেই একটা এক্সটেনশন আমার এখানে ইনস্টল করা আছে। তো এর জন্য আমাকে কিন্তু একটা ব্রাউজারের প্রয়োজন হবে এমন কিন্তু নয়, আমার একটা থার্ড পার্টি আমার একটা সফটওয়্যার হলেই হবে। কিন্তু ব্রাউজার নিয়ে আমরা যেহেতু অভ্যস্ত, তো ব্রাউজারটাকে ওপেন করে আমরা যদি চেক করি তো আমাদের জিনিসটা রিলেট করতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি করতে কি চাইছি। ওকে, তো এই বিষয়টা থেকে যদি আপনার ধারণা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি এইচটিটিপি মডিউল নিয়ে এগোতে পারবেন। আর যদি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনাকে এইচটিটিপি মডিউল নিয়ে আরও বেশ কিছুদিন স্টাডি করতে হবে, তবে গিয়ে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এই যে কনসেপ্টটা আমি জানি না, আমি চেষ্টা করছি আমার দিক থেকে যে এটা কত সিম্পলিফাই করা যায়, কিন্তু আমার আবার অনেক সময় এই বিষয়টা বোঝানোর সময় এরকম মনে হয় যে হয়তো সামনে জন যে সে আরও বেশি কনফিউজড হয়ে গেল, যে বিষয়টা এত বেশি ইনফরমেশন নিতে গেলেও একটু প্রবলেম হয়। তো আমরা কাজ করতে করতে আমরা শিখি, তাহলে হয়তো আরও বেশি জিনিসটা সুস্পষ্ট হবে। তো এখন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হলো এডিটর, একটা টার্মিনাল, আর একটা হলো আমার এই ব্রাউজার। তো এই ব্রাউজার থেকে আমরা কি করব, এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো। কিভাবে পাঠাবো, এখানে এসে আমরা ইউআরএল এর মধ্যে লিখবো, এন্টার প্রেস করবো, তার মানে হলো একটা রিকোয়েস্ট। আর সেই রিকোয়েস্টটা এখানে এসে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু অ্যাকসেপ্ট করবো কি করে, বিষয়টা অ্যাকসেপ্টটা করবো কি করে? তো আমরা এখানে যে কলব্যাক ফাংশনটা ফাঁকা রেখে দিয়েছি, এর মধ্যে বেসিক্যালি দুটো প্যারামিটার দিতে হবে। ওকে, এই দুটো হলো অ্যাকচুয়ালি অবজেক্ট, একটা
ঠিক আছে। তো প্রথম অবজেক্ট কি? প্রথম অবজেক্টটা হলো রিকোয়েস্ট। প্রথম অবজেক্টটা হলো রিকোয়েস্ট। ওকে, আমি এটা শর্টে যদি REQ লিখতাম তাহলে সেটাও লিখতে পারতাম। তো ম্যাক্সিমাম সময় কিন্তু বেশিরভাগ ডেভেলপাররা শর্টেই এখানে লিখে থাকে রিকোয়েস্ট, পুরো ওয়ার্ডটা কিন্তু লেখে না। তো আপনি পুরো ওয়ার্ড লিখবেন কারণ আপনি বিগিনার, যাতে যতদিন না কনফিউশন ক্লিয়ার হচ্ছে পুরো ওয়ার্ড লিখবেন, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। আর রেসপন্স নামে দুটো আমার এখানে অবজেক্ট আছে। তো এই যে দুটো অবজেক্ট আছে সেই দুটো অবজেক্ট কিন্তু আমাদের পুরো কাজটা করতে সাহায্য করবে। তো সবার প্রথমে আমাকে এখানে রিকোয়েস্ট আমি লিখছি, রিকোয়েস্ট REQUEST। এখানে রিকোয়েস্ট রিলেটেড আমি সমস্ত কাজ করব, আর এখানে এসে আমি রেসপন্স রিলেটেড সমস্ত কাজ করব। ওকে, তো এখন রিকোয়েস্ট রিলেটেড কাজটা আমি পরে করছি, আমি আগে রেসপন্স রিলেটেড যে কাজটা সেটা করছি। কারণ একজন কিন্তু ক্লায়েন্ট এসে আমার কাছে অনেকক্ষণ আগে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল যে আমাকে প্লিজ ইন্ডেক্স পেজটা দিন। তো সেই জন্য এখানে জাস্ট একটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই স্ল্যাশ আছে, তার মানে এটা হলো ইন্ডেক্সের রুট, মানে মেন যে রুট আছে সেই রাউটে হিট করেছিল। এটাকে বলা হয় রাউটে হিট করা। তো এই রাউটে হিট করেছিল, তো তার জন্য আমাকে কিছু একটা প্রেজেন্ট করতে হবে। তো আমরা প্রেজেন্ট করতে পারি এখানে জেনারেলি দুইভাবে। আমাকে লিখতে হবে রেসপন্স ডট এন্ড। আমি এখানে রেসপন্স ডট এন্ড ইউজ করে আমি এখান থেকে বললাম যে হ্যালো ফ্রম লোকাল সার্ভার, এই কথাটা জাস্ট লিখলাম। লেখার পরে আমি এই জিনিসটাকে এখন আমাকে কি করতে হবে, এই যে সার্ভারটা যেটা চলছে সেই সার্ভারটাকে কিন্তু প্রথমে স্টপ করতে হবে। ওকে, সার্ভারটা স্টপ করার পরে, কারণ কি আমি বলেছিলাম গত ভিডিওগুলোতে আমাকে যতবার আমি এই কোডের মধ্যে চেঞ্জেস আনবো ততবার কিন্তু আমাকে সার্ভারটাকে আগে প্রথমে স্টপ করতে হবে Ctrl+C প্রেস করে। এবার তারপরে আবার পুনরায় আমাকে কিন্তু সার্ভারটাকে রেডি করতে হবে। এবার আমি যেই নোট ইন্ডেক্স লিখে সার্ভারটাকে রান করালাম, রান করানোর পরে আমি যদি এখন এখানে রিফ্রেশ করব, তো তার আগে দেখতে পাচ্ছি যে এখানে আনএবল টু কানেক্ট, তার মানে এটা অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করেছে কিন্তু কোনো রেসপন্স না পাওয়া এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি আবার পুনরায় এটাকে একবার রিফ্রেশ করি, ওয়াও, এবার কিন্তু আমরা হ্যালো ফ্রম লোকাল সার্ভার এই মেসেজটা দেখতে পাচ্ছি। ওকে, তো আমি যখন কোড এডিটর ওপেন করছি আমি তখন সার্ভারে বসে কাজ করছি, আর আমি যখন ব্রাউজার ওপেন করছি তখন কিন্তু আমি ক্লায়েন্ট হয়ে যাচ্ছি। ওকে, তো কেন কনফিউশন হয়, কারণ আমি যেহেতু ডেভেলপার আমি একই মানে দুটো কাজ আমি নিজেই করছি, যে আমি রিকোয়েস্টও করছি আবার সেই রিকোয়েস্টের রেসপন্সটাকেও হ্যান্ডেল করছি। তো সেই জন্য একটু কনফিউজিং মনে হয় জিনিসটা, কিন্তু বেসিক্যালি এই যে কাজটা এই কাজটা কিন্তু ইউজাররা করে থাকবে আমাদের অ্যাপ্লিকেশানে এসে। মানে আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন সেই ওয়েবসাইটের যে বিভিন্ন পেজগুলো বানাবেন, তো তার নেভিগেশনও থাকবে, হোম, অ্যাবাউট বা কন্ট্যাক্ট, এই যে পেজগুলো বানাবেন সেই পেজগুলোতে এসে ইউজাররা কী করবে, জাস্ট মেনুতে বসে বসে ক্লিক করবে। তো এই যে ক্লিক করছে তার মানে ওখানে যে এই স্টেপের মধ্যে লিঙ্কটা লেখা আছে সেই লিঙ্কটা নিশ্চয়ই এখানে গিয়ে সেট হবে, তারপরে পেজটা একবার রিফ্রেশ হয়ে যাবে, তার মানে কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে। ওকে, তো এখন সেই যে রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টের রেসপন্স হিসাবে কিন্তু আমাদেরকেই, আমাদের যে ডেভেলপার আমরা যেহেতু, আমাদেরকে এখানে কিন্তু সেই সমস্ত ফাইলপত্র রেডি করতে হবে সুন্দর করে। সেই ফাইলগুলোর মধ্যে HTML লিখে তারপরে সেগুলো CSS এর সঙ্গে অ্যাটাচ করে, তো যাবতীয় সেই কাজগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। তো এই মুহূর্তে আমরাই ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার, আমরাই আবার ক্লায়েন্ট। ওকে, তো ঠিক আছে, একই কথা হয়তো আমি বারবার বলছি কারণ জিনিসটা কনফিউজিং, তো অনেকের বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি জিনিসটাকে রিপিট করছি। আচ্ছা, এবার আমি কি করতে পারি, যে এই যে এন্ড হিসাবে যে মেসেজটা পাঠালাম শুধু যে এইভাবেই পাঠাতে পারি এমন না, আমার কাছে আরও একটা অপশান আছে, সেটা কি রেসপন্স ডট রাইট। আমরা যদি এই যে মেথডটা আছে বা ফাংশনটা আছে এটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কাছে কি সুবিধা হবে, আমাদের কাছে সুবিধা হবে আমরা একাধিকভাবে, আমরা ভাগে ভাগে মানে স্টেপ বাই স্টেপ আমি রেসপন্স এখানে পাঠাতে পারি। তো আমি এই জিনিসটাকে যদি একাধিকভাবে এখান থেকে কপি আর পেস্ট করি, এখানে আমি অন্য একটা মেসেজ লিখছি, হাউ আর ইউ, এই মেসেজটা লিখছি। তো আমি কিন্তু এইভাবে কিন্তু একাধিক মেসেজ এইভাবে পাঠাতে পারি। আর এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে যাতে এই পরের মেসেজটা যাতে পরের লাইনে আসে সেই জন্য আমি একটা \n ইউজ করছি। ওকে, আচ্ছা, এখানে ভুল করে আবার সেই HTML এ কিন্তু বিআর ট্যাগ বসিয়ে দেবেন না, তাহলে কিন্তু এখানে কাজ করবে না। একটু যদি ভেবে দেখেন কেন কাজ করবে না তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে বিআর ট্যাগ কেন এখানে দেওয়া যাবে না। ওকে, এবার বিষয়টা হলো এই যে আমি রেসপন্স ডট রাইট যেটা আমি লিখছি, তো রেসপন্স ডট রাইটে কী হচ্ছে, রেসপন্স ডট রাইটে আমি একাধিক মেসেজ কিন্তু এখান থেকে সেন্ড করতে পারছি। আর
অবশেষে মানে সব কিছুর শেষে আমাকে কিন্তু রেসপন্স ডট এন্ড এই কথাটা লিখতেই হবে। আর এই যে মেসেজটা আমি এখানে লিখছি, সরি যে মেথডটা লিখছি সেই মেথডের ভিতরে আমি যদি চাই তাহলে মেসেজ লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। তো আমি যেহেতু রাইট ইউজ করেছি তো সেই জন্য আমি এক্ষেত্রে এন্ডটাকে ফাঁকা রেখে দিয়েছি, কিন্তু এটা মনে রাখতে হবে এন্ড দিয়ে কিন্তু আমাদের কানেকশনটাকে কিন্তু আগে ক্লোজ করতেই হবে। ওকে, আর এবার এই ওভারঅল যে কাজটা হয়ে গেল, কাজটা করার পরে আমাকে কি করতে হবে, আগে সার্ভারটাকে একবার ক্লোজ করতে হবে, তারপরে আবার এই সার্ভারটাকে একবার রান করতে হবে। রান করার পরে এবার যদি আমি এখানে এসে একবার আবার হিট করি স্ল্যাশে, তাহলে দেখুন এই মেসেজটা আমি দেখতে পাচ্ছি, যে নতুন যে মেসেজটা লিখেছি সেটা। এইবার আমি এখানে জাস্ট ইমাজিন করুন এখানে অনেক লিঙ্ক আছে এই পেজের মধ্যে, হ্যাঁ, যে অ্যাবাউট হোম, অ্যাবাউট কন্ট্যাক্ট, পোর্টফোলিও, ব্লগ, এরকম অনেক লিঙ্ক আছে। সেই লিঙ্কে আমি ক্লিক করছি, লিঙ্কে ক্লিক করে করে আমি এখানে নতুন নতুন পেজ পাওয়ার চেষ্টা করছি। তো আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে, এখানে এসে কি আসবে, এখানে আসবে না যে এরকম অ্যাবাউট আসবে, তারপরে একসময় আসবে কন্ট্যাক্ট। তো এরকম কিন্তু আমাদের লিঙ্ক তৈরি হবে একটা। তো আমি এখন যদি কন্ট্যাক্ট এভাবে লিখে এন্টার প্রেস করি তাহলে দেখুন যে একটা সেম মেসেজ দেখতে পাচ্ছি, আগে যে মেসেজ ছিল সেই মেসেজই আছে এখানে। আমি যদি এখন এখানে অ্যাবাউট থেকে আবার এন্টার দিই তাহলে দেখুন একই মেসেজ আছে, মেসেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন বুঝতে হবে কেন মেসেজ চেঞ্জ হচ্ছে না। প্রথম কথা, আমাকে আহ, আহ, আমি আমি এখানে যে মেসেজটা লিখেছি সেটা কিন্তু একটা জেনারিক মেসেজ, মানে একটা জেনারেল মেসেজ, যে আমি জাস্ট একটা রেসপন্স দিচ্ছি, কিন্তু আমি কখনোই এখানে অ্যানালাইসিস করে দেখিনি যে কোন পেজ থেকে অ্যাকচুয়ালি আসছে রেসপন্স, রিকোয়েস্টটা, সেটাকে আমি কিন্তু হ্যান্ডেল করিনি। দেখুন রিকোয়েস্টের পোর্শন কিন্তু খালি পড়ে আছে, আমি এখানে কিছুই লিখিনি। তো আমাকে যদি রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করতে হয়, যে রিকোয়েস্ট যে ইনকামিং মেসেজ সেটাকে যদি আমাকে হ্যান্ডেল করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সবার প্রথমে দেখতে হবে যে কোথা থেকে এই রিকোয়েস্টটা এলো। তো তার জন্য আমি এখানে আপাতত আমি কনসোল লগ করে দেখছি যে অ্যাকচুয়ালি এই মেসেজটা মানে রিকোয়েস্টটা কোথা থেকে আসছে। তো কনসোল ডট লগ লিখে আমি যদি এখন রিকোয়েস্ট লিখি, এরকম রিকোয়েস্ট ডট ইউআরএল, এইভাবে যদি শুধুমাত্র এইটুখানি জিনিস লিখি, এবার কিন্তু আমি কনসোল লগে এসে আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। তো আমি সার্ভারটাকে আবার চালু করলাম, আমি অ্যাবাউটে গিয়ে একবার হিট করলাম, এইভাবে আমি রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করা মানেই কিন্তু একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি আমি। তো এখন যদি এখানে এসে দেখি, ওয়াও, আমি দেখুন এখান থেকে কিন্তু স্ল্যাশ অ্যাবাউটে আমি হিট করে একটা রিকোয়েস্ট জেনারেট করেছিলাম। আচ্ছা, দেখি আরেকবার এখানে এসে লিখে দেখি, কন্ট্যাক্ট লিখে একবার এন্টার দিয়ে দেখি একটা রিকোয়েস্ট পাঠিয়ে। তো দেখুন যে আমার কাছে কিন্তু এখানে একটা কনসোল লগ এসছে যে আমি কন্ট্যাক্ট থেকে কেউ একজন একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। ওকে, এবার আমি এইগুলোকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে শুধুমাত্র স্ল্যাশ দিয়ে আমি একটা যদি এন্টার প্রেস করি তাহলে একটা রিকোয়েস্ট যাবে। তার মানে কি, এটা রুট। দেখুন এই মেন যে রাউট সেই রাউটে কিন্তু একটা আমার কাছে রিকোয়েস্ট এসছে। তো এখন আমরা কিন্তু বুঝতেই পারছেন এগুলো একটা স্ট্রিং, এগুলোকে যদি আমরা ইফেলসের মাধ্যমে এগুলোকে আমরা হ্যান্ডেল করি তাহলে কিন্তু, যদি আমরা এইভাবে চেক করি যে রিকোয়েস্ট ডট ইউআরএল ইকুয়ালস টু, যদি স্ল্যাশ হয় তাহলে আমি একটা নতুন মেসেজ পাঠাবো যে হ্যালো ফ্রম হোম পেজ। যদি রিকোয়েস্ট ডট ইউআরএল ইকুয়ালস টু যদি স্ল্যাশ অ্যাবাউট হয় তাহলে আমরা বলবো যে হ্যালো ফ্রম অ্যাবাউট। তো ইফেলসের মাধ্যমে আমরা কিন্তু এই কন্ট্রোলটা করে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা মেসেজ সেন্ড করতে পারি, কিন্তু এই ভিডিওতে আমরা সেটা করবো না, আমরা পরবর্তী ভিডিওতে করবো। ওকে, কাজটা। তো আমার রিকোয়েস্টে আরেকটা জিনিস এখানে দেখানো বাকি আছে, সেই বিষয়টা কি, সেই বিষয়টা হলো আমি এখানে এসে এখন যদি এই যে রিকোয়েস্ট ডট ইউআরএল এর বদলে আমি যদি এখানে লিখি যে মেথড, তাহলে আমরা কিন্তু মেথডও দেখতে পাবো এক্ষেত্রে। ওকে, আমি আবার এটাকে ক্লোজ করছি, সার্ভারটাকে ক্লোজ করে আমি আবার এটাকে রান করে নিলাম। তারপরে এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো কি, যে আমি সেম মেসেজ দেখতে পাচ্ছি কিন্তু কনসোল লগে এসে একটা স্ল্যাশ এসছে আর গেট এসছে। কেন? কারণ আমি এখানে স্ল্যাশে হিট করেছিলাম, কিন্তু আমি এরকম স্ল্যাশে কিন্তু হিট করেছিলাম। তো আমি আরেকবার পেয়ে গেছি এখানে মেসেজ। আর আমি যদি এখানে এসে স্ল্যাশ অ্যাবাউট লিখতাম, অ্যাবাউট থেকে আমি হিট করতাম, তাহলে এখানে কি দেখতে পাবো, দেখুন স্ল্যাশ অ্যাবাউট আর গেট, তার মানে এটা গেটের মাধ্যমে হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে আমরা অ্যাবাউট, সাপোজ করুন এখানে আমি অ্যাবাউট পেজটা পেতে চাইছি, তাই না, পেতে চাইছি, তো গেট করতে চাইছি, তো সেই জন্য এখানে মেথডটার নাম হলো কিন্তু গেট। তো একই রকমভাবে আপনারা যদি কন্ট্যাক্ট লিখে এখানে হিট করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু একই রকমভাবে কন্ট্যাক্ট গেট এসছে। ওকে, এখন প্রত্যেকবার আমি এখানে কোনো চেঞ্জেস করার পরে আমি সার্ভারটাকে অফ করছি নিজে থেকে, আবার এটা পুনরায় আমি নিজেই আবার চালু করছি। এখন মনে হতে পারে যে তাহলে আমাদের নোটবন্ড কখন কাজে লাগবে, আমাদের তো এখানেই তো নোটবন্ডের প্রয়োজন। তো দেখুন আমি নোটবন্ড যদি এখানে প্যাকেজ ডট জেসনের মাধ্যমে অ্যাটাচ করতাম তাহলে আমি সেটা করতেই পারতাম, কারণ নোটবন্ড কিন্তু আমাদের শেখা হয়ে গেছে, আমাদের প্যাকেজ ডট জেসন কীভাবে ইউজ করতে হয় জানা হয়ে গেছে।
কিন্তু আমরা এইচটিটিপি শিখছি, তো এই পুরো জিনিসটাকে আমাকে ব্যাক অ্যান্ড ফোর্থ যেতে হচ্ছে, মানে একবার ব্রাউজার চেক করতে হচ্ছে, একবার এখানে এসে এডিটর চেক করতে হচ্ছে। তো এই কাজটা আমি চাইছি যে যাতে বেশি কমপ্লিকেটেড না হয়, যে অটোমেশন হয়ে গেল না, অনেক জিনিস কিন্তু অ্যাবস্ট্রাকশন হয়ে যায়। অ্যাবস্ট্রাকশন শব্দের অর্থ ঢাকা পড়ে যায়, অনেক কিছু লুকিয়ে যায়। সেই সময় আমাদের অনেক ছোট ছোট বিষয় কিন্তু চোখের সামনে থেকে আমাদের মানে হারিয়ে যায়। তো আমরা সেগুলোকে হয়তো খুব পুঙ্খানুপুঙ্খভাবে মানে সেগুলোকে দেখি না, আমরা অনেক কিছু অ্যাভয়েড করে চলে যাই। তো সেই জন্য আমি চাইছি না যে এখানে কোনো প্রকারের জেসন ফাইল থাকুক বা কিছু। তো আমি সিম্পল একদম র ভাবে এই জিনিসটাকে ইউজ করতে চাইছি। আর এটা শুনে হয়তো একটু অবাক হবেন যে ভবিষ্যতে আমরা এইচটিটিপি এই যে মেথডটা সেটা ইউজও করব না, তার বদলে আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব। কারণ শুধুমাত্র যদি আমরা র এইচটিটিপি মেথড ইউজ করে কাজ করি তাহলে আমাদের কাজ অনেক 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 বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই মেথডটা, এই মডিউলটা ইউজও করব না, মানে ডিরেক্টলি ইউজ করব না, ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা জিনিসটাকে ইউজ করব। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক বেশি ইজি হবে। কিন্তু আমাদের র জিনিসটা আগে শেখা উচিত, তারপরে কিন্তু আমাদের ফ্রেমওয়ার্কে যাওয়া উচিত। ঠিক একই রকমভাবে আমরা আগে সিএসএস শিখেছিলাম, তারপরে কিন্তু আমরা বুটস্ট্র্যাপ শিখেছিলাম। বুটস্ট্র্যাপ প্রথমে শিখলে কিন্তু আমাদের সিএসএস শেখাটা সম্পূর্ণ হতো না। এবার এই যে ওভারঅল যে কনসেপ্টটা, আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। আর আমার ক্ষেত্রে মনে হয় এখনো অনেকের কিন্তু এই জিনিসটা একটু কনফিউশন রয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে আমরা এটাকে ক্লিয়ার করব। ওকে, এখন এখানে আমি গত ভিডিওতে একটা হেডার্স বলে একটা কথা বলেছিলাম যে আমরা হেডার্স সেট করতে পারি, আমরা স্ট্যাটাস কোড সেট করতে পারি। কখন? আমরা যখন রেসপন্স পাঠাই তখন আমাদের নিজেদের মতন করে আমরা স্ট্যাটাস কোডও সেট করতে পারি। তো আমি এখন সাপোজ এখানে আমি লিখতে পারি এইভাবে রেসপন্স ডট স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড আমি এখানে স্ট্যাটাস কোড কত এখানে দিতে চাইছি, তো আমি স্ট্যাটাস কোড এখানে দিতে চাইছি সাপোজ 200। ওকে, তার মানে ওকে যে সব কিছু পারফেক্ট আছে। তো সব কিছু পারফেক্ট আছে, তো সেই জন্যই আমি রেসপন্সটা এখানে পাবো। তো আমি একটুখানি চেক করে দেখছি যে এখানে আমাদের এই নেটওয়ার্কটাকে কি আসছে। আমি পেজটাকে যেই এখানে হিট করব, তো সঙ্গে সঙ্গে আমি এখান থেকে কন্ট্যাক্ট কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কোনো প্রকারের কোনো এরর এসছে কি? না, এখানে কোনো প্রকার কোনো এরর আসেনি। তো আমি এখানে এসে কন্ট্যাক্টে এসে এখানে আমি হিট করছি। হিট করার পরে আমি যদি অল এসে দেখি, তো দেখুন এখানে আমি স্ল্যাশ একটা দেখতে পাচ্ছি যে আমি স্ল্যাশে হিট করেছি। আর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্ট্যাটাস এসছে কত? 200। মেথড কি ছিল? গেট। এটা কিন্তু আমরা ব্যাকএন্ডেও দেখতে পাচ্ছিলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, প্রত্যেকটা রিকোয়েস্টের সঙ্গে কিন্তু একটা এই যে ফ্যাব আইকন ডট আইসিও, এটাও একটা রিকোয়েস্ট যায়। ওকে, আমরা আমাদের নিজেদের অজান্তেই একটা কিন্তু এই ফ্যাব আইকনের জন্য একটা রিকোয়েস্ট যায়। তো এই যে দুটো কেন রিকোয়েস্ট, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা কিন্তু সবসময় যেতেই থাকবে ফ্যাব আইকন ডট আইসিও। আর এবার আমি এখানে এসে চেক করে দেখছি স্ল্যাশ, যদি আমি কন্ট্যাক্ট লিখি, তাহলে কন্ট্যাক্ট লিখে যদি আমি হিট করি, তো আমরা কি দেখতে পাবো যে এখানে দেখুন যে একটা ইনিশিয়েটার কি ডকুমেন্ট, একটা ডকুমেন্ট থেকে এটা প্লেন একটা টেক্সট, তো সেখান থেকে একটা আমি রিকোয়েস্ট সেন্ড করেছি। আমি স্ট্যাটাস পাচ্ছি কি 200, মানে সব কিছু পারফেক্ট আছে। আর এখানে সমস্ত ডিটেলস কিন্তু আছে। এবার আমি যদি এখান থেকে স্ট্যাটাস কোড আমি যদি এখান থেকে একটু লিখে দিই যে 404 এরকম লিখে, আমি যদি এখান থেকে আবার হিট করি সার্ভারটাকে, তাহলে দেখুন এখন স্ট্যাটাস দেখাচ্ছে 404। তো এই ধরনের এরর কোথা থেকে আসে? এই ধরনের এরর কিন্তু এই সার্ভার থেকে, যখন সার্ভার সাইড কোডিং হয় তখনই কিন্তু এই পুরো জিনিসটাকে সেট আপ করে দেওয়া হয়। ওকে, তো এই বিষয়গুলো কখন আমার 404 লিখতে হবে, কখন 403 লিখতে হবে, কখন 200 লিখবো, কখন 301 লিখবো, তো এই স্ট্যাটাস কোডগুলো কিভাবে আমরা ম্যানেজ করব, সেই সেই বিষয়গুলো কিন্তু আমাদের আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে দেখাবো। তো এই মুহূর্তে শুধু জানিয়ে রাখছি যে কিভাবে এই জিনিসগুলোকে লিখতে হয়। তো এটা কিন্তু রেসপন্সের পার্টে যাচ্ছে, আমরা রেসপন্স এখান থেকে দিচ্ছি। তো আমি এখানে ধরে চলছি যে ইউজার সব কিছু ওকে পাঠিয়েছে, মানে সব কিছু পারফেক্ট আছে ইউজারের তরফ থেকে, ইউজার কোনো প্রকারে কোনো এরর করেনি, সেই জন্য আমরা তাকে 200 ওকে লিখে একটা রেসপন্স পাঠাচ্ছি। ওকে, আর এই যে রেসপন্সটা এটা কিন্তু একটা প্লেন হিসাবে যাচ্ছে, ঠিক আছে, একটা ধরতে পারেন একটা প্লেন টেক্সট হিসাবে। তো আমরা যদি চাই এখান থেকে রেসপন্স হিসাবে রেসপন্স ডট সেট হেডার, আমরা এইভাবে একটা সেট হেডার পাঠাতে পারি। সেই সেট হেডারের মধ্যে এটা একটা ফাংশন, তো আমরা এইভাবে লিখতে পারি কন্টেন্ট, কন্টেন্ট হাইফেন টাইপ। আমরা কন্টেন্ট টাইপ কি পাঠাতে পারি? এখানে কন্টেন্ট টাইপ আমরা পাঠাতে পারি, এখানে আমরা সরি, এখানে আমরা এভাবে লিখবো কন্টেন্ট টাইপ
আমি এখানে লিখছি টেক্সট স্ল্যাশ প্লেন, এইভাবে আমরা একটা কন্টেন্ট টাইপ এইখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমরা যদি একটু এই সার্ভারটাকে আরেকবার অফ করে আরেকবার অন করি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্লেন টেক্সট হিসাবে এসছে। ওকে, তো এখানে একটা কানেকশন এরর এসছে, তো এররটা কি আমাকে দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে এররটা এখানে করছিলাম সেটা হলো, এখানে আমি অবজেক্ট হিসাবে এই জিনিসটাকে পাস করছিলাম, তো এটা অবজেক্ট হিসাবে এখানে পাস হবে না। এখানে আমাকে এইভাবে দুটো প্যারামিটার হিসাবে এখানে পাস করতে হচ্ছে। এবার আমি এক্সপেক্ট করছি যে এখানে সমস্ত কিছু জিনিস পারফেক্ট ওয়েতে কাজ করবে আশা করি। ইয়েস, এখন কিন্তু এই জিনিসটা পুরো পারফেক্ট ওয়েতে কাজ করছে। আর আমি যদি এখানে টেক্সট প্লেন না লিখে এখানে আমি যদি এভাবে এইচটিএমএল হিসাবে পাঠাতে চাইতাম, তাহলে আমি এখানে এই জিনিসটাকে এইভাবে সেন্ড করতে পারি। এখন কিন্তু এটা এইচটিএমএল হিসাবে দেখাচ্ছে যে কন্টেন্টটা। তো আমি যদি এখানে একটা H1 ট্যাগ লিখি যে আমি H1 সেন্ড করতে চাইছি রেসপন্স হিসাবে, তাহলে আমি এখানে H1 হিসাবে লিখতে পারি। আমাকে আবার কি করতে হবে, সেক্ষেত্রে পুরো সার্ভারটাকে অন করে আরেকবার রানিং করতে হবে। এবার দেখুন এটা কিন্তু H1 হিসাবে শো করছে। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা রেসপন্স সেন্ড করতে পারি, আর রেসপন্সের সঙ্গে আমরা বাকি যে জিনিসগুলো সেগুলো কন্ট্রোল করতে পারি, স্ট্যাটাস কোড, হেডার, ঠিক আছে, আমরা কি কন্টেন্ট লিখতে চাইছি সেটা। তো এখন মনে হতে পারে যে আমরা কি এরকম স্ট্রিং লিখবো, না স্ট্রিং লিখবো না, আমরা এখানে ফাইলও সেন্ড করতে পারি। ওকে, এই ডেটাটা অন্য একটা ভ্যারিয়েবলে সেট করে সেটাও আমরা এখানে পাঠাতে পারতাম। ওকে, তো আশা করি এই যে ভিডিওটা ছিল একটা ইন্ট্রোডাকশন এইচটিটিপির, যেখানে এই বিষয়টা আপনাদের মানে বুঝতে অসুবিধা হয়নি। তো আমাদের যে পরবর্তী ভিডিও, সেই পরবর্তী ভিডিও এইচটিটিপি মডিউলের ওপরেই হবে। আমরা ইনডেপথ আরও স্টেপ বাই স্টেপ দেখা শুরু করব। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রকারের কোনো যদি ইস্যু থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই ভিডিও মানে সেই প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, অথবা যদি কমেন্ট সেকশনে পসিবল হয় আমরা সেখানে আনসার দিয়ে দেবো। তো এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।